অন্ধকার যুগ পেরিয়ে তখন কেবলই আলোর আগমন। সেই সুদূরকালে নূরনগর নামে এক সুরম্য রাজ্য ছিল, যার শাসক ছিলেন সুবিচারক সুলতান ইব্রাহিম। তার ন্যায় বিচার আর মহানুভবতার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত প্রসারিত হয়েছিল। প্রজারা তাকে পিতাসম শ্রদ্ধা করত। সুলতানের বিশাল প্রাসাদ ছিল জনকোলাহলে মুখরিত, আর এর সুশোভিত বাগানে থাকত অজস্র মন মাতানো ফুল। সুলতান ইব্রাহিমের 12টি তেজোদ্দীপ্ত পুত্র ছিল। সকলেই রূপবান, বীর্যবান এবং বহু গুণের অধিকারী ছিল। তাদের মধ্যে বড় শাহজাদা জাফরের বাহুতে পর্বত সমশক্তি ছিল। দ্বিতীয় শাহজাদা করিম তলোয়ারের খেলায় ছিল অপ্রতিদ্বন্দ্বী। তৃতীয় শাহজাদা ফাহাদ অশ্বারোহণে ছিল শ্রেষ্ঠ ওস্তাদ। প্রত্যেক শাহজাদার নিজস্ব একটি বিশেষ নৈপুণ্য ছিল, যা তাদেরকে গৌরব এনে দিয়েছিল। তবে সবার ছোট শাহজাদা ওমর অন্য ভাইয়েরদের থেকে একেবারে ভিন্ন প্রকৃতির ছিল। তিনি ছিলেন শান্তিপ্রিয়, স্বল্পভাষী এবং নির্জনতা প্রিয়। তার সময় কাটত বন জঙ্গলে ঘুরে, বৃক্ষরাজি পর্যবেক্ষণ করে এবং পক্ষীকুলের মধুর ধ্বনি শুনে। তার বড় ভাইয়েরা তাকে নিরীহ ও সরল ভাবত এবং প্রায়শই ঠাট্টা বিদ্রূপ করত। সময় অতিবাহিত হল, আর সব শাহজাদা পূর্ণ যুবক হয়ে উঠলেন। এক শুভ দিনে সুলতান তার সকল অর্থাৎ 12 জন পুত্রকেই রাজকীয় দরবারে তলব করলেন। রাজকীয় সিংহাসনে বসে সুলতান ইব্রাহিম গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা প্রত্যেকেই এখন প্রাপ্তবয়স্ক হয়েছ। এটিই উপযুক্ত সময় যখন তোমরা রাজ্যের বাইরে যাত্রা করবে এবং নিজেদের জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজে আনবে। এই কথা শুনে সব শাহজাদা আনন্দের সঙ্গে হেসে উঠলেন, কিন্তু এরপর সুলতান তার আসল শর্তটি জুড়ে দিলেন। তবে আমার একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। তোমরা যে বালিকাকে নিয়ে আসবে তাকে এমনভাবে দক্ষ হতে হবে যে সে মাত্র একটি দিনের মধ্যেই তুলা থেকে সুতা প্রস্তুত করতে পারবে। সেই প্রস্তুত সুতা দিয়ে তাকে কাপড়ও বুনতে হবে এবং সেই কাপড় ব্যবহার করে একটি সম্পূর্ণ শার্টও সেলাই করতে হবে। এই কাজটি নিঃসন্দেহে খুব কঠিন। আমি চাই যে আমার পুত্রবধূরা কেবল বাইরের সৌন্দর্যের অধিকারী না হোক, তারা যেন কর্মে অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমীও হয়। যদি কোনো মেয়ে এই জটিল কাজটি করতে ব্যর্থ হয়, তাহলে আমি তাকে কোনোভাবেই আমার পুত্রবধূ রূপে স্বীকার করব না। শাহজাদারা এই শর্ত শুনে গভীর চিন্তায় মগ্ন হলেন। কাজটি সত্যি কঠিন ছিল বলে তারা বুঝতে পারলেন। পরের দিনের প্রত্যুষে সুলতান প্রত্যেক পুত্রের জন্য সুসজ্জিত ঘোড়া, জমকলা রাজকীয় পোশাক, পথ চলার জন্য পর্যাপ্ত খাবার এবং সোনার মুদ্রা দিয়ে তাদের বিদায় জানালেন। রাজপ্রাসাদের ফটক দিয়ে সব শাহজাদা ঘোড়ার খুরের আওয়াজ তুলে দিগ্বিজয়ের ভঙ্গিতে বেরিয়ে গেলেন। সভাসদেরা তাদের সফলতা কামনা করে আশীর্বাদ করলেন। সুলতান এবং সুলতানা তাদের স্নেহের আলিঙ্গন দিলেন। কয়েক ঘন্টা পর্যন্ত তারা একসঙ্গে পথ চললেন। সন্ধ্যা নেমে আসার মুহূর্তে তারা এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে পথটি কয়েকটি ভিন্ন দিকে বিভক্ত হয়ে গিয়েছিল। কিছু পথ উঁচু পাহাড়ের দিকে, কিছু পথ সুবিশাল মাঠের দিকে ছিল। সবচেয়ে বড় ভাই শাহজাদা জাফর তার ভাইদের উদ্দেশ্য করে বললেন, এইবার আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পথে যাত্রা করা উচিত। এরপর তার দৃষ্টি পড়ল ওমরের দিকে, যে চুপচাপ তার ঘোড়ার পিঠ চাপড়ে দিচ্ছিল। জাফর তখন বললেন, ভাইয়েরা, আমার মনে হয় আমাদের ওমরকে নিজেদের সঙ্গে নেওয়া একেবারেই উচিত নয়। দেখো, ও কতটা নিরীহ আর সরল সিধা। পৃথিবীর কঠিন বাস্তবতা সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। ও কিভাবে নিজের জন্য একজন যোগ্য বধূ খুঁজে পাবে? এমনকি একা একা রাস্তার দিকটাও ঠিকমতো খুঁজে নিতে পারে না। যদিও আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদেরও সমস্যা হবে। অন্য শাহজাদারাও তার কথায় সম্মতি জানালেন। হ্যাঁ, তুমি যথার্থই বলছো, ওমর আমাদের সাথে যেতে পারে না। ওমর এই সমস্ত বাক্য শুনে খুব মর্মাহত হলেন, কিন্তু তিনি প্রতিবাদে কিছুই বললেন না। অন্য 11 জন ভাই নিজ নিজ ঘোড়ায় চেপে ভিন্ন ভিন্ন দিকে প্রস্থান করলেন। দ্রুতই তারা সন্ধ্যার অন্ধকারে বিলীন হয়ে গেলেন। গভীর জঙ্গল আর প্রকৃতির মাঝে শাহজাদা ওমর একা দাঁড়িয়ে থাকলেন। ওমরের খুব খারাপ লাগল। তিনি বুঝতে পারলেন না যে এখন তার কি করা উচিত। বাড়ি ফিরে গেলে বাবা নিশ্চয়ই হতাশ হবেন। তাহলে কি তিনি সামনে এগিয়ে যাবেন? কিন্তু কোন পথে তিনি যাবেন?
তিনি তার ঘোড়াকে কাছাকাছি একটি গাছের সাথে শক্ত করে বাঁধলেন এবং পথের পাশে থাকা লম্বা ঘাসের মধ্যে বসে পড়লেন। ঘাসগুলো এতটাই লম্বা ছিল যে তিনি সেগুলোর আড়ালে পুরোপুরি লুকিয়ে গেলেন। সেখানেই বসে তিনি তার ভাগ্য নিয়ে মন খারাপ করে কাঁদছিলেন। তার গাল বেয়ে উষ্ণ অশ্রু ঝরে পড়ছিল। হঠাৎ পাশের ঘাস নড়তে শুরু করল। প্রথমে তিনি ভাবলেন হয়তো বাতাসের জন্য বা কোনো বন্য পশুর জন্য, কিন্তু ঘাসটি খুব অদ্ভুতভাবে নড়ছিল বলে মনে হলো। ওমর তার চোখ মুছে মনোযোগ দিয়ে সেই দিকে তাকালেন। ঘাসের একটি গোচ্ছা বারবার নড়ছিল বলে তিনি দেখলেন। ওমর সেই গোচ্ছার খুব কাছাকাছি গেলেন। যখন তিনি আরও কাছে গেলেন তখন দেখলেন ঘাসের মধ্যখান থেকে সাদা রঙের কিছু একটা আবছা ভালে দেখা যাচ্ছে। তিনি ঘাস সরিয়ে দেখলেন যে সেখানে একটি ছোট বালিকা দাঁড়িয়েছিল। বালিকাটি এতটাই ছোট ছিল যে একজন সাধারণ মানুষের হাতের তালুতে অনায়াসে এঁটে যেতে পারত। ঠিক যেন একটি পুতুলের মতো তার আকৃতি ছিল। তার চুলগুলো সোনার মতো উজ্জ্বলভাবে ঝলমল করছিল এবং সে শুভ্র রঙের পোশাক পরিধান করেছিল। ওমর খুব অবাক হলেন। এ কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি, না এটি বাস্তব? কিন্তু বালিকাটি আসলেই বাস্তবে সেখানে ছিল। সে ওমরের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, তুমি কে? আর তুমি এখানে ঘাসের মধ্যে বসে কাঁদছো কেন? ওমর বিনয়ের সাথে বললেন, আমার নাম ওমর, আমি নূরনগর রাজ্যের শাহজাদা। ও, তাহলে তুমি একজন শাহজাদা, কিন্তু এইখানে একা বসে কাঁদছো কেন? ওমর তখন তার জীবনের পুরো গল্পটি বালিকাটিকে শোনালেন। বাবা কিভাবে তাকে বধূ খুঁজতে পাঠিয়েছেন, ভাইরা কিভাবে তাকে বোকা মনে করে ত্যাগ করে গিয়েছে, আর এখন তিনি কিভাবে একা এবং ভীষণ সমস্যায় আছেন। ছোট বালিকাটি গভীর সহানুভূতি নিয়ে তার কথাগুলো শুনল। তোমার ভাইয়েরা খুব খারাপ কাজ করেছে, কিন্তু তুমি মোটেও চিন্তা করো না। কখনো কখনো একা থাকাও ভালো ফল আনে। তুমি কি আমার সাথে একটু নিচে নেমে জাদুকরি হীরার সাথে সাক্ষাৎ করতে চাও? সে আমার বড় বোন হয়। ওমর তখন গভীর ভাবনায় পড়লেন। পুরো ঘটনাটি তার কাছে খুব অদ্ভুত লাগছিল, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো বিকল্প কাজও ছিল না। হ্যাঁ, আমি খুব আনন্দিত হব, বললেন ওমর। ছোট্ট বালিকাটি তখন তাকে ঘাসের মধ্যে দিয়ে তৈরি একটি সরু পথে এগিয়ে নিয়ে চলল। ওমর যত সামনে বাড়ছিলেন ঘাসগুলো যেন আপনা আপনি তার পথ থেকে সরে যাচ্ছিল। রাস্তাটি নিচের দিকে, অর্থাৎ মাটির গভীরের দিকে যাচ্ছিল। রাস্তাটি একদম অন্ধকার ছিল না, দেয়ালগুলি থেকে হালকা একটি আলো বিচ্ছুরিত হচ্ছিল। কিছুক্ষণ পথ চলার পর তারা একটি অত্যন্ত সুন্দর কক্ষের মধ্যে পৌঁছলেন। ঘরের মসৃণ দেয়ালে মন মুগ্ধকর ফুলের নকশা করা ছিল। মেঝেতে সূক্ষ্ম ঘাসের মাদুর পাতা ছিল। ছোট ছোট প্রদীপগুলি মৃদুভাবে জ্বলছিল। ঘরের একেবারে মাঝখানে একটা ছোট চেয়ারে একজন তরুণী বসেছিল। সেও খুব ক্ষুদ্র আকারের ছিল, তবে প্রথম বালিকাটির চেয়ে আকারে সামান্য বড় ছিল। এই ছিল জাদুকরি হীরা। সে দেখতে অসম্ভব সুন্দরী ছিল। লম্বা উজ্জ্বল সোনালি চুল তার কোমর পর্যন্ত নেমে আসত। তার চোখগুলো ছিল বড় বড়, আর তার ত্বক ছিল মুক্তোর মতো কোমল আর উজ্জ্বল। সে ফুল দিয়ে তৈরি একটি সুন্দর পোশাক পরিধান করেছিল। জাদুকরি হীরা হেসে শাহজাদা ওমরকে বলল, স্বাগতম শাহজাদা, তুমি অনুগ্রহ করে বসো। আমার ছোট বোন তোমার আগমন সম্পর্কে আমাকে সব জানিয়েছে। তুমি অনেক দূর দেশ থেকে এখানে এসেছো, হয়তো তুমি খুব ক্লান্ত হয়েছ। ওমর পাথরের তৈরি একটি আসনের ওপর বসলেন। জাদুকরি হীরা তাকে পান করার জন্য শীতল সুমিষ্ঠ জল পরিবেশন করল। তারপর জাদুকরি হীরা তাকে জিজ্ঞেস করল, তাহলে শাহজাদা, তোমার এখানে আসার আসল উদ্দেশ্য কি? ওমর তখন আবারও তার দুঃসাহসিক যাত্রার গল্পটি তাকে বললেন। কিভাবে সুলতান প্রত্যেক শাহজাদাকে এমন একজন মেয়ে খুঁজে আনতে বলেছেন যে মাত্র একদিনের মধ্যেই সুতা কাটতে পারবে, কাপড় বুনতে পারবে এবং একটি শার্টও সেলাই করতে পারবে। জাদুকরি হীরা অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনল। এটা তো সত্যিই খুব কঠিন কাজ। খুব কম সংখ্যক মেয়েই এই অসম্ভব কাজটি সুসম্পন্ন করতে পারে। ওমর হতাশ হয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু জাদুকরি হীরা মৃদু হাসল। কিন্তু শাহজাদা, তুমি মোটেও ঘাবড়েছিও না। আমি এই কাজটি পুরোপুরি করতে পারি,
আমার মা আমাকে ছোটবেলা থেকে এই সমস্ত সূচিকর্ম খুব যত্নের সাথে শিখিয়েছেন। আমি খুব দ্রুততার সাথে সুতা কাটতে পারি, কাপড় বুনতে পারি এবং একটি শার্টও সেলাই করতে পারি। ওমর প্রথমে বিশ্বাস করতে পারলেন না, এত ক্ষুদ্র আকারের একটি মেয়ে এটা কিভাবে সুসম্পন্ন করতে পারে। কিন্তু এই স্থানটি যেহেতু জাদুকরী ছিল, তাই হয়তোবা এটি সম্ভব হতে পারে। ওমর সাহস সঞ্চয় করে তখন বললেন, যদি তুমি সত্যি সত্যি এই কাজটি নিখুঁতভাবে করতে পারো, তাহলে কি তুমি আমাকে বিবাহ করবে? তুমি কেবল সুন্দরীই নও, তুমি খুব বুদ্ধিমতীও। আর তুমি আমাকে দয়া দেখিয়েছ যখন আমার আপন ভাইয়েরা আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল। জাদুকরী হীরার মুখ লজ্জায় রক্তিম হয়ে রোপল। লজ্জাজড়িত কণ্ঠে সে বলল, শাহজাদা, আমি তোমাকে বিবাহ করতে সানন্দে রাজি আছি। তুমি খুব ভালো স্বভাবের এবং অত্যন্ত সৎ হৃদয়ের মানুষ বলে মনে হয়েছে। তুমি তোমার ভাইয়েদের মতো অহংকারী প্রকৃতির নও। কিন্তু সবার আগে আমাকে তোমার সম্মানিত বাবার জন্য সেই শার্টটি তৈরি করতে হবে। তুমি শুধু এখানেই বসো এবং আমার কাজ দেখো। জাদুকরী হীরা উঠে ঘরের কোণের দিকে গেল। একটি ছোট আলমারি থেকে সে তুলো, একটি চরকা, একটি তাঁত এবং প্রয়োজনীয় সুতো বের করল। সব কিছু একটি ছোট টুলের উপর সাবধানে রেখে সে দ্রুত তার কাজ শুরু করল। প্রথমে সে তুলোটি খুব ভালোভাবে পরিষ্কার করল, তার মধ্য থেকে সব ময়লা আর বীজ যত্ন সহকারে বের করল এবং সেটিকে ফুলিয়ে খুব নরম করল। তারপর সে চরকা চালানো শুরু করল। তার ছোট আঙ্গুলগুলি খুব দ্রুত গতিতে চলছিল। চরকাটি ঘুরছিল আর তুলোটি ধীরে ধীরে মসৃণ সুতায় রূপান্তরিত হচ্ছিল। সুতাটি ছিল খুবই মিহি এবং একই সাথে মজবুত। এই পুরো প্রক্রিয়াটি যেন এক জাদুকরী ঘটনা ছিল। তার আঙ্গুলগুলো এতটাই দ্রুত চলছিল যে ওমর ঠিকমতো স্পষ্ট করে দেখতেও পারছিলেন না। সামান্য সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে সুতা তৈরি হয়ে গেল। এরপর সে সুতাগুলো তাঁতের উপর চড়িয়ে দিল। এখন সে কাপড় বোনার কাজটি শুরু করল। তার থেকে খটখট আওয়াজ বের হচ্ছিল। তার ছোট ছোট হাতগুলি অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছিল। ধীরে ধীরে একটি সুন্দর কাপড় তৈরি হতে লাগলো। কাপড়টি ছিল খুবই নরম এবং উজ্জ্বল। কাপড় বোনার কাজটি শেষ হলে সে এটিকে তাঁত থেকে নামিয়ে নিল। কাপড়টি একদম নিখুঁতভাবে তৈরি হয়েছিল, কোথাও কোনো ভুল বা ত্রুটি ছিল না। এবার তার শেষ কাজ, শার্ট সেলাই করা। সে কাঁচি দিয়ে কাপড়ের টুকরোগুলো সাবধানে কাটল। এরপর সে সূচে সুতো গাঁথল, সেলাইয়ের কাজ শুরু করল। তার দেওয়া প্রত্যেকটি সেলাই একেবারে সঠিক জায়গায় পড়ছিল। সে এত দক্ষতার সঙ্গে কাজটি করছিল যে ওমর সম্পূর্ণভাবে অবাক হয়ে গেলেন। অল্প সময়ের মধ্যেই একটি চমৎকার শার্ট তৈরি হয়ে গেল। জাদুকরী হীরা শার্টটি হাতে তুলে দেখালো। ওমরের চোখগুলো বড় হয়ে গেল। এটিই সবচেয়ে সুন্দর শার্ট ছিল যা তিনি এর আগে জীবনে কখনো দেখেননি। শার্টটি দেখতে অসাধারণ লাগছিল, কিন্তু একটি সামান্য সমস্যা ছিল। শার্টটি ছিল খুব ছোট আকারের, ঠিক যেন জাদুকরী হীরার আকারের, মাত্র 2-3 আঙ্গুল লম্বা। কোনো বড় মানুষের এটা কোনো কাজেই আসবে না। ওমর কিছুটা চিন্তিত হলেন, কিন্তু তারপর তিনি ভাবলেন যে শার্টের সূচিকর্ম এতটাই চমৎকার হয়েছে যে হয়তোবা সুলতানেতে আনন্দিত হবেন। জাদুকরী হীরা শার্টটি হাতে দিতে গিয়ে বলল, শাহজাদা, এই নাও তোমার শার্ট। এটি তোমার পূজনীয় বাবাকে অবশ্যই দেখিও। আমার দৃঢ় বিশ্বাস আছে যে তিনি এটি দেখে খুশিই হবেন। ওমর শার্টটি খুব যত্ন সহকারে নিজের পকেটে রাখলেন। তিনি জাদুকরী হীরাকে অসংখ্য ধন্যবাদ জানালেন এবং বললেন, তুমি আমার অনেক বড় উপকার করেছ। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। আমি এখানেই তোমার জন্য অপেক্ষায় থাকব। ওমর ছোট বালিকাটির সাথে আবারও মাটির উপরে এলেন। ততক্ষণে গভীর রাত হয়ে গিয়েছিল। আকাশে তারাগুলো উজ্জ্বলভাবে জ্বলছিল। ঘোড়ায় চেপে তিনি রাজপ্রাসাদের দিকে তার যাত্রা শুরু করলেন। রাতের এই যাত্রাটি ভয়ঙ্কর ছিল, কিন্তু জাদুকরী হীরার কথা মনে পড়ছিল বলে তিনি খুব আনন্দিত ছিলেন। সকালের আলো ফোটার আগেই তিনি রাজপ্রাসাদে পৌঁছালেন। তিনি দেখলেন তার সব ভাইয়েরাও ইতিমধ্যে ফিরে এসেছেন। তাদের ঘোড়াগুলো বাঁধা ছিল এবং প্রত্যেকের সঙ্গেই একজন করে মেয়ে ছিল। রাজকীয় দরবারে সুলতান ইব্রাহিম বসেছিলেন। সব শাহজাদা তাদের ভাবী পুত্রবধূদের সাথে দাঁড়িয়েছিলেন। মেয়েরা দেখতে খুব সুন্দরী ছিল। তারা সুন্দর পোশাক এবং মূল্যবান গয়না পরিধান করেছিল। সুলতান ইব্রাহিম তখন একে একে প্রত্যেক মেয়ের তৈরি করা শার্টের পরীক্ষা নিলেন। প্রথম মেয়েটির বানানো শার্টটি মোটামুটি ভালো ছিল, তবে বিশেষ কোনো শিল্পকর্ম তাতে ছিল না। দ্বিতীয়টিরও কাজ ঠিকঠাক ছিল, কিন্তু সুলতানের খুব একটা পছন্দ হলো না। কিছু শার্ট ভালো ছিল, কিছু সাধারণ মানের ছিল, কিন্তু কোনোটিই খুব অসাধারণ কারুকার্যময় ছিল না। তারপর সুলতানের চোখ পড়ল ওমরের উপর। ওমর, তুমি এত সময় কোথায় ছিলে? আর তোমার সাথে কোনো মেয়ে নেই কেন? তুমি কি একজনও যোগ্য বধূ খুঁজে পাওনি? ওমর লজ্জিত বোধ করছিলেন।
তার সব ভাই তখন উচ্চস্বরে হাসছিল। তাদের মনে হচ্ছিল যে ওমর সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কিন্তু ওমর সাহস করে বললেন, বাবা, আমি একজন বধূ খুঁজে পেয়েছি, আর সে শার্টও তৈরি করেছে। তাহলে সে কোথায়, আর তোমার সেই শার্টও বা কোথায়? ওমর তখন তার পকেট থেকে সেই ছোট্ট শার্টটিকে বের করল। রাজকীয় দরবারে সবাই তা দেখে হেসে উঠল। অন্যান্য 11 জন ভাই উচ্চস্বরে হো হো করে হেসে উঠল। এ কি দেখছি, এটা তো পুতুলের জন্য তৈরি শার্ট। ওমর, তুমি সত্যিই একটা বোকা থেকে গেলে। কিন্তু সুলতান ইব্রাহিম কঠোরভাবে সবাইকে চুপ করতে বললেন। তিনি শার্টটি নিজের হাতে নিলেন এবং খুব গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। হাতে নিয়ে সেটিকে বিভিন্ন কোলে ঘোরালেন। তার প্রত্যেকটি সেলাই খুব কাছ থেকে দেখলেন। কাপড়ের বুননটি তিনি ভালোভাবে অনুভব করলেন। তিনি যত বেশি দেখছিলেন, তার মুখ তত বেশি উজ্জ্বল হয়ে লাগছিল। কিছুক্ষণ দেখার পর সুলতান তখন বললেন, এটিই এখন পর্যন্ত দেখা সবচেয়ে চমৎকার শার্ট হয়েছে। যদিও এটি আকারে খুব ছোট, কিন্তু এর সূক্ষ্ম কারুকার্য এবং কাজ এতটাই সুন্দর হয়েছে যে আমি এমন নিপুণ শিল্পকর্ম এর আগে কখনো দেখিনি। এর প্রত্যেকটি সেলাই একেবারে নিখুঁতভাবে সঠিক জায়গায় পড়েছে। কাপড়টি রেশমের চেয়ে অনেক বেশি ভালো, আর যেই এটি তৈরি করেছে সে নিশ্চয়ই খুব বুদ্ধিমতী এবং দক্ষ হবে। পুরো দরবারে তখন গভীর নীরবতা নেমে এলো। সব ভাই তখন অবাক এবং কিছুটা হতাশ হয়েছিলেন। পুত্র, এই শার্টটি কে তৈরি করেছে, আর সেই মেয়েটিই বা কোথায় রয়েছে? ওমর তখন সম্পূর্ণ সত্য ঘটনাটি বললেন। বাবা, এটি জাদুকরি হীরা তৈরি করেছে। সে দেখতে খুব সুন্দরী এবং অত্যন্ত বুদ্ধিমতী। সে মাটির নিচে একটি ছোট জায়গায় বাস করে। আমি তাকেই বিবাহ করতে চাই। সুলতান তখন খুব খুশি হলেন। ওমর, তুমি খুব সঠিক কাজ করেছ। তোমার সেই জাদুকরি হীরাকে এখানে অবশ্যই নিয়ে আসা উচিত। আমি তার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চাই। ওমর তখন খুব খুশি হলেন। তার ভাইয়েরা অবাক হলেন এবং কিছুটা ঈর্ষান্বিত হয়েছিলেন। যে ছোট ভাইকে তারা সবসময় বোকা ভাবত, সেই সবার চেয়ে শ্রেষ্ঠ এবং যোগ্য বধূ নিয়ে এসেছিল। বড় ভাই শাহজাদা জাফর তখন সবচেয়ে বেশি লজ্জিত হচ্ছিলেন। তিনিই প্রথম ওমরকে পরিত্যাগ করে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এখন তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করেছিলেন। বাবা, আমি এখনই গিয়ে জাদুকরি হীরাকে নিয়ে ফিরে আসছি। হ্যাঁ পুত্র, তুমি তাড়াতাড়ি যাও, তবে সাবধান থেকো, পথে যেন কোনো প্রকার বিপদ বা সমস্যা না হয়। ওমর আবারও তার ঘোড়ার পিঠে বসলেন। দ্রুত তিনি সেই স্থানের দিকে যাত্রা করলেন। যখন তিনি সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালেন, তিনি তখন জাদুকরি হীরাকে ডাক দিলেন। সে ঘাস থেকে বাইরে হাসি মুখে এলো। তাকে খুব খুশি দেখা যাচ্ছিল। শাহজাদা, তোমার সম্মানিত বাবার কি আমার শার্টটি পছন্দ হয়েছে? হ্যাঁ, তার খুব বেশি পছন্দ হয়েছে। তিনি তোমার সাথে দেখা করতে চান। আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। জাদুকরি হীরা এই কথা শুনে খুব আনন্দিত হলো। শাহজাদা, আমি তোমার সাথে সানন্দে যাব, কিন্তু আমি তোমার ঘোড়ার পিঠে বসতে পারবো না। আমি আকারে খুব ছোট রয়েছি। আমাকে আমার নিজস্ব গাড়িতে চলে যেতে হবে। তোমার গাড়ি, সেটা দেখতে কেমন? জাদুকরি হীরা তখন হাসল। আমার কাছে একটি রূপোর চামচ রয়েছে যা আমার গাড়ি হিসেবে কাজ করে, আর দুটি ছোট সাদা ঘোড়া আছে যারা সেটিকে টেনে নিয়ে যায়। ওমর প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তখন জাদুকরি হীরা রূপোর চামচটি তাকে দেখালো। এটি খুব সুন্দর এবং ঝলমলে ছিল। চামচটি এত বড় ছিল যে জাদুকরি হীরা তার মধ্যে খুব আরামে বসতে পারত। চামচের সামনে দুটি ছোট সাদা ইঁদুর দাঁড়িয়েছিল, কিন্তু তারা সাধারণ ইঁদুর ছিল না। তারা দেখতে খুব সুন্দর এবং উজ্জ্বল ছিল, ঠিক যেন ছোট ছোট ঘোড়ার মতো তাদের চেহারা ছিল। জাদুকরি হীরার উপর চামচে বসল। দুটি ইঁদুর দ্রুত প্রস্তুত হলো। ওমর তার ঘোড়ায় বসলেন। দুজনেই রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। ওমর তার ঘোড়াটি খুব সাবধানে চালাচ্ছিলেন যাতে ঘোড়ার খুর কোনোভাবেই জাদুকরি হীরার গাড়ির উপর না পড়ে। জাদুকরি হীরা রাস্তার একবারে পাশ ঘেঁষে যাচ্ছিল। সে অত্যন্ত সতর্ক ছিল, কারণ সে জানত যে সে আকারে খুব ক্ষুদ্র রয়েছে। রাস্তাটি দেখতে খুব সুন্দর ছিল। রাস্তার দুপাশে ঘন গাছপালা ছিল, পাখি কিচিরমিচির করছিল, আর বাতাসে ফুলের মিষ্টি সুগন্ধ ছিল। দুজনেই খুব আনন্দিত ছিলেন। কিন্তু কিছুটা পথ যাওয়ার পর তারা একটা বড় পুকুর দেখতে পেলেন। পুকুরে পরিষ্কার নীল জল ছিল, আর মাঝখানে ছোট পাথরের তৈরি একটি সরু পুল ছিল। পুলটি ছিল খুবই সরু। ওমর তার ঘোড়াকে পুলের দিকে ঘোরালেন। জাদুকরি হীরাও তার পিছনে পিছনে আসছিল। ঘোড়াটি ধীরে ধীরে পুলের উপর উঠতে লাগল।
কিন্তু হঠাৎ করেই পুলের কাছের ঝোপের মধ্য থেকে একটি বিশাল বড় সাপ ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে এলো। সাপটি খুব বড় এবং গাঢ় কালো রঙের ছিল। তার চোখগুলো লাল ছিল এবং সে খুব জোরে ফোঁসফোঁস শব্দ করছিল। ওমরের ঘোড়া সাপটিকে দেখেই ভীষণ ভয় পেয়ে গেল। ঘোড়াটি জোরে একটি ডাক ছেড়ে হঠাৎ লাফিয়ে উঠল। ঘোড়ার এই আকস্মিক লাফের কারণে ওমরের দেহের ভারসাম্য নষ্ট হয়ে গেল। ওমর কোনো মতে ঘোড়ার পিঠের উপর স্থির থাকলেন, কিন্তু ঘোড়াটি দ্রুত গতিতে অন্যদিকে ছুটে গেল। এই অপ্রত্যাশিত গণ্ডগোলের কারণে জাদুকরি হীরার রূপোর চামচযুক্ত গাড়িটি পুল থেকে পিছলে গেল। গাড়িটি উল্টে গেল এবং জাদুকরি হীরা পুকুরের ঠান্ডা জলের মধ্যে পড়ে গেল। দুটি সাদা ইঁদুরও ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। রূপোর চামচটি জলের উপর ভেসে রইল। ওমর যখন এই ভয়াবহ দৃশ্য দেখলেন, তিনি খুব বেশি ঘাবড়ে গেলেন। তিনি জলের দিকে ঝুঁকে দেখতে লাগলেন। পুকুরের জল খুব গভীর ছিল, আর জাদুকরি হীরা এত ছোট ছিল যে তাকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন ছিল। ওমর খুব অস্থির হয়ে পড়লেন। তার মনে হলো তিনি হয়তো তার প্রিয় জাদুকরি হীরাকে চিরতরে হারিয়ে ফেলেছেন। ওমর জলে হাত ঢুকিয়ে খুঁজতে শুরু করলেন, কিন্তু কিছুই তার হাতে এলো না। ওমরের চোখ থেকে গরম জল ঝরে পড়ছিল। তিনি ভাবছিলেন যে কিভাবে তিনি তার সম্মানিত বাবাকে এই মর্মান্তিক ঘটনাটি জানাবেন যে তিনি জাদুকরি হীরাকে হারিয়ে ফেলেছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটল। জলের একেবারে মাঝখান থেকে একটি সোনালি রঙের আলোকরশ্মি বের হলো। আলোটি ধীরে ধীরে তীব্র হতে লাগলো এবং পুরো পুকুরটিকে আলোকিত করে দিল। ওমর অবাক দৃষ্টিতে দেখতে থাকলেন। তারপর তিনি দেখলেন যে জলের ভিতর থেকে একজন জলদেবতা ভেসে এলেন। জলদেবতা দেখতে খুব লম্বা এবং সুন্দর ছিলেন। জলদেবতা তার এক হাতের তালুতে কিছু একটা নিয়ে তীরের দিকে এগিয়ে এলেন। যখন তিনি তীরের কাছাকাছি এলেন, ওমর দেখলেন যে তার হাতের তালুর মধ্যে জাদুকরি হীরা শুয়ে আছে, কিন্তু তখন জাদুকরি হীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। জলদেবতা জাদুকরি হীরাকে খুব সাবধানে তীরে রাখলেন। তারপর তিনি মৃদু কণ্ঠে বললেন, শাহজাদা, এই ছোট পরীটি জলের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু তুমি ভয় পেও না। এই পুকুরের জল আসলে জাদুকরি শক্তি সম্পন্ন ছিল। এই জল জাদুকরি হীরার উপর যে অলৌকিক জাদু ছিল তা ভেঙে দিয়েছে। ওমর বুঝতে পারলেন না জলদেবতা ঠিক কী বলছেন। তিনি জিজ্ঞেস করলেন, জাদু? কোন জাদু? জলদেবতা মৃদু হাসলেন এবং বললেন, তুমি খুব শীঘ্রই সব বুঝতে পারবে। এই কথাটি বলেই জলদেবতা আবারও জলের গভীরে ডুবে গেলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। ওমর তখন জাদু করে হীরাকে নিজের হাতে তুলে নিলেন। সে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তিনি তাকে তার হাতের তালুতে রাখলেন এবং পরম মমতায় তার চুল স্পর্শ করলেন। কিছুক্ষণ পর জাদুকরি হীরার চোখ খুলল। কিন্তু যখন জাদুকরি হীরা সম্পূর্ণভাবে উঠে দাঁড়ালো, ওমরের আশ্চর্যের কোনো সীমা রইল না। জাদুকরি হীরা এখন আর সেই ছোট আকারের ছিল না। সে এখন একজন সাধারণ মেয়ের স্বাভাবিক আকারের হয়ে গিয়েছিল। সে ওমরের মতোই লম্বা ছিল, আর সে আকারে যতটা বড় হয়েছিল তার চেয়ে অনেক বেশি রূপে সুন্দরী হয়ে উঠেছিল। তার চুল এখন খুব বেশি লম্বা ছিল এবং কোমর পর্যন্ত আসত। তারা সোনার মতো ঝলমল করছিল। তার চোখগুলো ছিল বড় বড় এবং মুক্তোর মতো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল। তার মুখটি চাঁদের মতো উজ্জ্বল ছিল। তার ত্বক ছিল খুব কোমল এবং দ্যুতিময়। সে এতটাই অপরূপা লাগছিল যে ওমর তাকে দেখেই যেন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলেন। জাদুকরি হীরা ওমরকে দেখল এবং হাসি মুখে বলল। তারপর সে বলল, শাহজাদা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আমার জীবনের পুরো গল্পটি বলিনি। আমি আসলে একজন রাজকুমারী হয়ে থাকি। আমার আসল নাম রাজকুমারী নূরে ফাতেমা। আমি রওশনাবাদ রাজ্যের রাজকুমারী হই। ওমর অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এত ছোট ছিলে কেন? নূরে ফাতেমা তখন বললেন, কিছু বছর আগে একজন দুষ্ট জাদুকর আমাদের রাজ্যে এসেছিল। আমার সম্মানিত বাবা তাকে তার রাজদরবারে কোনো স্থান দেননি। এতে সেই জাদুকর খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল। সে আমার উপর একটি ভয়ানক জাদু করে দিল। সে আমাকে আকারে খুব ছোট করে দিল এবং বলল যে যতক্ষণ না আমি কোনো পবিত্র জলে অবগাহন করব, ততক্ষণ আমি আমার আসল রূপে ফিরে আসতে পারবো না। আমি বহু বছর সেই ক্ষুদ্র রূপে ছিলাম, কিন্তু আজ যখন আমি এই জাদুকরি পুকুরের জলের মধ্যে পড়ে গেল, তখন সেই জাদুর প্রভাব সম্পূর্ণরূপে ভেঙে গেল। এখন আমি আবার আমার আসল এবং স্বাভাবিক রূপে ফিরে এসেছি। ওমর খুব খুশি হলেন। তিনি বললেন, আমি খুব আনন্দিত হচ্ছি যে তোমার ওপর করা জাদু ভেঙে গেল। তুমি খুব সুন্দরী হয়েছ, আর এখন তুমি আমার ঘোড়ায় চেপে রাজপ্রাসাদে যেতে পারো। নূরে ফাতেমা হাসলেন এবং বললেন, হ্যাঁ, এখন আমি তোমার সাথে আসতে পারি। ওমর তখন নূরে ফাতেমাকে তার ঘোড়ার পিঠে বসালেন। নূরে ফাতেমা ওমরের পিছনে ঘোড়ার উপর স্থিরভাবে বসল।
এখন দুজনেই রাজপ্রাসাদের দিকে তাদের যাত্রা শুরু করলেন। রাস্তায় নূরে ফাতেমা ওমরকে তার নিজের রাজ্য সম্পর্কে আরও অনেক কথা বললেন। ওমর নূরে ফাতেমার সেই করুণ গল্পটি খুব গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার নূরে ফাতেমার প্রতি খুব দয়া হলো। একই সাথে তিনি খুব আনন্দিতও ছিলেন যে এখন নূরে ফাতেমা স্বাভাবিক হয়ে গিয়েছে। দুপুরের মাঝামাঝি সময় তারা দুজনেই রাজপ্রাসাদে পৌঁছালেন। যখন তারা মহলের প্রধান ফটকে পৌঁছালেন, প্রহরীরা তাদের দেখল। প্রহরীরা খুব অবাক হয়ে গেল যখন তারা দেখলেন যে ওমরের সঙ্গে একজন অসম্ভব সুন্দরী মেয়ে আছে। প্রহরীরা সাথে সাথে মহলের ভেতরেই খবর পাঠিয়ে দিল। যখন ওমর এবং নূরে ফাতেমা মহলের ভেতরে এলেন, তখন সবাই তাদের দেখার জন্য অধীর আগ্রহে জড়ো হলো। দাসদাসী, সেবক, মন্ত্রী সবাই নূরে ফাতেমার সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে গেল। এমন সুন্দরী মেয়ে তারা এর আগে কখনো দেখেননি। রাজকীয় দরবারে তখন সুলতান ইব্রাহিম সিংহাসনে বসেছিলেন। তার সাথে ওমরের সব ভাই এবং তাদের ভাবী পুত্রবধূরাও উপস্থিত ছিলেন। যখন ওমর এবং নূরে ফাতেমা দরবারে এলেন, তখন সবার চোখ কেবলই তাদের দিকে স্থির হয়ে গেল। সুলতান ইব্রাহিম যখন নূরে ফাতেমাকে দেখলেন, তখন তিনিও তার রূপে খুব বেশি মুগ্ধ হলেন। তিনি দেখলেন যে নূরে ফাতেমা কেবল বাইরের রূপে সুন্দরীই নয়, তার মুখমণ্ডলে একটি আলাদা রাজকীয় তেজও আছে। তাকে কোনো সত্যিকারের রাজকুমারীর মতোই দেখা যাচ্ছিল। ওমর তার সম্মানিত বাবাকে আদাব জানালেন এবং বললেন, বাবা, ইনি নূরে ফাতেমা, যাকে আমি পূর্বে জাদুকরী শিরা নামে জানতাম। ইনি সেই বালিকা যিনি সে অসাধারণ সুন্দর শার্টটি তৈরি করেছিলেন। সুলতান তখন ভীষণ অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু পুত্র, তুমি তো আমাকে বলেছিলে যে জাদুকরী হীরা আকারে খুব ছোট। ইনি তো স্বাভাবিক একজন মানুষের আকারেরই রয়েছেন। ওমর তখন সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে শোনালেন। তিনি বললেন যে কিভাবে নূরে ফাতেমার উপর একটি ভয়ানক জাদু ছিল, কিভাবে সে পুকুরে পড়ে গেল, আর কিভাবে জাদুকরী পুকুরের জল তার উপর থেকে সেই জাদু ভেঙে দিল। তিনি এও বললেন যে নূরে ফাতেমা আসলে রওশনাবাদ রাজ্যের রাজকুমারী হন। সুলতান ইব্রাহিম খুব মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। তারপর তিনি নূরে ফাতেমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বললেন। নূরে ফাতেমা খুব বিনয় এবং বুদ্ধিমত্তার সাথে সব প্রশ্নের উত্তর দিলেন। সুলতান তার উত্তরে খুব বেশি প্রভাবিত হলেন। তার মনে হলো যে নূরে ফাতেমা কেবল সুন্দরীই নয়, সে খুব গুণী এবং সুশিক্ষিতও হয়েছে। ওমরের 11 জন ভাই এই সমস্ত দৃশ্য দেখে খুব অবাক হয়ে গেল এবং একই সাথে কিছুটা ঈর্ষান্বিত হয়েছিল। তারা নিজেদের ভুলটি বুঝতে পারছিলেন। তারা সবসময় ওমরকে বোকা মনে করে পরিত্যাগ করে দিয়েছিল, কিন্তু ওমর প্রমাণ করে দিলেন যে তিনিই তাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং যোগ্য ছিলেন। তিনি সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুণবতী বধূ নিয়ে এসেছিলেন। বড় ভাই শাহজাদা জাফর তখন সবচেয়ে বেশি লজ্জিত হচ্ছিলেন। তিনিই প্রথম ওমরকে একা ছেড়ে যাওয়ার প্রস্তাবটি দিয়েছিলেন। এখন তিনি পুরোপুরি বুঝলেন যে তিনি কত বড় ভুল করেছিলেন।